হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে মূলত তোমাদের অফলাইনে ক্লাস নেওয়ার কথা ছিল প্রতি শুক্রবার করে। আমি বলেছিলাম তোমরা যারা বাংলা দ্বিতীয় প্রাইভেট কোথাও পড়ো নাই, বাংলা দ্বিতীয়র গ্রামার অংশ নিয়ে খুব বেশি চিন্তিত, তাদেরকে আমি শেষ মুহূর্তে একটু সহযোগিতা করব এবং ইনশাআল্লাহ তোমাদের 30 মার্কের যে ব্যাকরণ রয়েছে সে ব্যাকরণে 30-এ তোমরা 30 কমন পাবে। এবং আজকে আমরা যে কাজটা করব, মাত্র 2টা প্রশ্ন পড়ব এবং 2টা প্রশ্ন করে আমরা 5 মার্ক 100%, অর্থাৎ 30 মার্কের মধ্যে 5 মার্ক মানে হচ্ছে বুঝতেই পারছো যে 5 মার্ক আমরা 2টা প্রশ্ন পড়ে 100% কমন পাবো। তো এটা কীভাবে সম্ভব ভাই একটু অ্যানালাইসিস করে পড়লেই হবে। তো মূলত তোমাদের আজকে আমি আলোচনা করব বাংলা শব্দ গঠন নিয়ে। এটা তোমাদের কোশ্চেনের 4 নম্বরে আসবে। এখন এই বাংলা শব্দ গঠন, এখান থেকে তোমাদের কোন কোন অংশ থাকে, উপসর্গ থাকে, প্রত্যয় ও সমাস থাকে। তো বিষয় হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে উপসর্গ পার্ট এবং একটা হচ্ছে প্রত্যয় ও সমাস পার্ট। তো তোমরা মূলত পরীক্ষায় একটু বুদ্ধিমত্তার সাথে একটু কাজ করতে হবে, নাহলে এত অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নেওয়া কী হবে না, সম্ভব হবে না, যেহেতু তোমাদের হাতে সময় একদমই কম, তাই না? কলমটা কোথায় গেল রে, কালো কলমটা? কালো কলম। তো উপসর্গ থেকে তোমরা প্রশ্নের উত্তর করবে এবং প্রত্যয় ও সমাস থেকে দরকার নাই, কারণ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ থাকে, অর্থাৎ অথবা থাকে। তুমি ইচ্ছা করলে ক নাম্বার করতে পারো অথবা খ নাম্বার করতে পারো। ক নাম্বারে তোমাদের প্রশ্ন আসবে উপসর্গ থেকে এবং খ নাম্বারে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যয় ও সমাস থেকে। এখন আসো তোমাকে আমি প্রত্যয় ও সমাস, আচ্ছা আরেকটু বিষয় বলি, তোমাদের পরীক্ষায় আসলে থাকবেটা কী একটু দেখাই তোমাদেরকে। তোমাদের পরীক্ষায় বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ ও প্রত্যয় সমাস, বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে। তো আমি তোমাদের আজকে মূলত এই যে বাংলা শব্দ গঠন এই অংশটি করাবো, ঠিক আছে? আজকে এই অংশটি করাবো এবং এখানে তোমাদের 5 মার্ক কমন পাবে। তো যেমনটা বলছিলাম যে তোমরা আসলে এই বাংলা শব্দ গঠন থেকে উপসর্গ করবে, কিন্তু প্রত্যয় সমাস করবে না কেন? আমার মনে হয় তোমরা যারা এখন ক্লাস করতেছো তারা নিশ্চয়ই চরম লেভেলের ফাঁকিবাজ এবং হয়তো বা বাংলা দ্বিতীয় ওভাবে পড়া হয়নি বা পড়লেও ভুলে গেছো। তো তোমাদের এখন একটু কিছু কৌশল অবলম্বন না করলে আসলে হবে না। সব পড়তে গেলে তুমি আসলে সময় পাবে না, সামান্য কিছুদিন তোমাদের পরীক্ষার আছে। তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস বললাম যে উপসর্গ এবং প্রত্যয় সমাসের মধ্যে উপসর্গ অংশ থেকে উত্তর করবে, প্রত্যয় সমাস মানে এটা ধরে নাও ক অংশে থাকবে আর প্রত্যয় সমাস থাকবে তোমাদের খ অংশে। এখন তোমার মনে প্রশ্ন জাগছে যে কেন আমি এই উপসর্গ করব এবং প্রত্যয় সমাস করব না? উত্তর দিই চলো। মূলত তোমাদের প্রত্যয় এবং সমাস যে অংশ রয়েছে সে অংশ থেকে প্রশ্নটা কেমন হয় জানো? তোমাদেরকে 5টা শব্দ দিয়ে দিবে। ধরে নাও আমি সমাস থেকে যে প্রশ্নটা হয় সেটার একটু উদাহরণ দিই। তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়ে দিবে। ধরে নাও একটা প্রশ্ন, এবং প্রশ্নটা এরকম হয়, একটা শব্দ দিয়ে দিবে, এরকম 5টা শব্দ থাকবে। ধরো আমি একটা শব্দ তোমাকে দিলাম হচ্ছে জয়ন্তী, দিয়ে বলবে এই জয়ন্তী শব্দটার ব্যাস বাক্য নির্ণয় করতে হবে এবং এটা কোন ধরনের সমাস সেটা বলতে হবে। এখন জয়ন্তীর ব্যাস বাক্যটা কি? জয়ন্তীর ব্যাস বাক্যটা হচ্ছে জন্মের জন্য যে অনুষ্ঠান সেটাই হচ্ছে জয়ন্তী। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে এরকম 5টা থাকবে। ধরো যে কোনো একটা তুমি পারলে না, ব্যাস বাক্য নির্ণয় করতে পারলে না, কোন সমাস সেটা বলতে পারলে না, তাহলে তোমার কিন্তু যেহেতু 5টায় 5 মার্ক, 1 মার্ক কাটা চলে গেলো। এরকম 2টা ভুল হলে তোমার 2 মার্ক কী হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে। আর এই সমাস কি লিমিটেড না, এটা তো আনলিমিটেড। তুমি কয়টা মুখস্থ করবা, কয়টা পড়বা বলো শেষ মুহূর্তে এসে? দ্যাটস আমি তোমাকে বলছি। আবার ধরে নাও তোমাকে যদি প্রকৃতি এবং প্রত্যয় থেকে যে প্রশ্নটা হয় সেটার কথা বলি, প্রকৃতি ও প্রত্যয় থেকে যে প্রশ্নটা হয় এখানেও তেমন। ধরে নাও একটা শব্দ দিয়ে দিবে, শব্দটা ধরে নাও দিলাম হচ্ছে বুদ্ধিমান। এখন কি করতে হয়, এই বুদ্ধিমান শব্দটার তোমাদেরকে কি করতে হয়, প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হয়, এটাকে ভেঙে। এখন বুদ্ধিমানটাকে ভাঙলে কি হয় জানো? বুদ্ধি যোগ মতুপ বুদ্ধি যোগ মতুপ, এবং পয়ের নিচে আবার একটা হসন্ত থাকে। তো তোমার ধরো এই হসন্তটা মিস্টেক হয়ে গেল, বা তুমি এটা পারলাই না যে বুদ্ধিমানকে, এটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে কি বলতো, প্রত্যয়।
তোমাদেরকে প্রত্যেকটা শব্দকে বক্স আকারে করতে পারো বা এমনিও করতে পারো যে এটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয়, এভাবে উল্লেখ করে করে তোমাদেরকে অ্যান্সার করতে হয়, যেটা খুবই রিক্সি হয়ে যাবে। এবং কয়টা প্রকৃতি প্রত্যয় তুমি মুখস্থ করবা, যার কারণে আমি তোমাদেরকে বলছি তোমরা এই উপসর্গ অংশটি করো এবং প্রত্যয় ও সমাস অংশটি বাদ দাও। আর মজার ব্যাপার, উপসর্গ অংশ থেকে 2টা প্রশ্ন করলেই তুমি 5 মার্ক পেয়ে যাচ্ছ। আসলে উপসর্গ থেকে 2টা প্রশ্ন না, উপসর্গ থেকে মাত্র একটাই প্রশ্ন। আর এই যে বাংলা শব্দ গঠন কি, কাকে বলে, কতভাবে বাংলা শব্দ গঠন করা যায়, এইটা নিয়ে একটা প্রশ্ন হয়। তাহলে এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন। তো চলো আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা উপসর্গর অংশটা একটু করে আসি, উপসর্গের অংশটা আমরা সবাই মিলে করে আসি। তো উপসর্গ রিলেটেড যে প্রশ্নটা হয় তোমাদেরকে একটু যদি দেখাই আমি তোমাদের একটা সাপ্লিমেন্ট থেকে, উপসর্গ রিলেটেড প্রশ্নটা এরকম হয়। এই যে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে বাংলা শব্দ গঠন থেকে শব্দ গঠন বলতে কি বোঝো এটা তো আমি বললাম, এটা একটা করাবো। আর উপসর্গের সাহায্যে শব্দ গঠন, এখান থেকে প্রশ্ন হয় এরকম যে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, উপসর্গ কাকে বলে, উপসর্গের ভূমিকা আলোচনা করো, এই টাইপের। ধরে নাও এখানে লেখা আছে যে উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি, উপসর্গ কাকে বলে, এই কয়টা শব্দ দিয়ে উপসর্গগুলো দিয়ে তোমরা শব্দ গঠন করো। তারপরে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে, ব্যাখ্যা করো। তার মানে ব্যাপারটা এরকম, তুমি যদি খালি উপসর্গটা একটু বুঝে নাও তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, 6-7টা টাইপের প্রশ্ন হইতে পারে, যে প্রশ্নইটা হোক না কেন তুমি পারবা। খালি উপসর্গের আমার কাছ থেকে কিছুক্ষণ একটু ক্লাসটা করো, চুপ থেকে একটু কিছুক্ষণ ক্লাস করো, দেখো যে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি শেষে যে কিভাবে এটা সম্ভব। তো তোমাদের চলো এবার আমরা উপসর্গ নিয়ে একটু কথাবার্তা শুরু করে দিই, আমাদের আজকে উপসর্গ নিয়ে একটু আলোচনা করব। তো চলো তাহলে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন নিই, তোমাদের ধরে নাও কোয়েশ্চেনটা এরকম যে উপসর্গ কাকে বলে, বা উপসর্গের সংজ্ঞা দাও, উপসর্গ কত প্রকার ও কি কি। এই প্রশ্নটার উত্তর আমরা যদি একটু পড়ে নিই তাহলে উপসর্গ থেকে যে প্রশ্নটা আসুক না কেন, এবং আসবে 100%, যে প্রশ্নটা আসুক না কেন সেটা তুমি পারবে। তো চলো আমরা একটু আলোচনা করে আসলে উপসর্গটা কি। প্রথমত উপসর্গ কাকে বলে এটা একটু সংজ্ঞা দিবা। তো এটার সমাধান উত্তরটা আমরা একটু লেখা এখান থেকে শুরু করি। আগে আমাদেরকে জানতে হবে উপসর্গ কাকে বলে। আসলে মূলত হচ্ছে তোমাদেরকে একটু বলি যে কোনো একটা নাম শব্দ অথবা কোনো একটা প্রকৃতি, কোনো একটা নাম শব্দ অথবা কোনো একটা প্রকৃতি কেন বলছি, ধাতু আসলে। ধরে নাও একটা শব্দ, সহজ কথায় বলতে গেলে কোনো একটা শব্দের পূর্বে কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন যে শব্দ তৈরি করার প্রক্রিয়া। হ্যাঁ, মানে হচ্ছে কোনো একটা শব্দ নিলাম, সে শব্দের পূর্বে আমি আরেকটা শব্দ, আমি তোমাকে একটু এইভাবে বোঝাই। ধরে নাও একটা শব্দ নিলাম হচ্ছে আমি যে হাঁস, একটা শব্দ নিলাম। এখন এই হাঁসের সামনে তোমরা যদি ইতি ভিড়াও তাহলে ইতিহাস হয়ে গেল। আর এই ইতিটাই হচ্ছে তোমাদের কি বলতো, উপসর্গ। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা শব্দের, মূল শব্দটা হইতে পারে ধাতু অথবা শব্দটা হইতে পারে নাম শব্দ। তো ধাতু বা নাম শব্দের পূর্বে যদি কোনো শব্দাংশ যুক্ত হয়, যে শব্দাংশ যুক্ত হয় সে শব্দাংশকে আমরা কি বলি বলতো, উপসর্গ বলি। সেটাকে আমরা কি বলি, উপসর্গ বলি। তাহলে সুন্দর করে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি সবাই মিলে, বলো যে কি বলতো, যে সকল, এই যে উপসর্গগুলো কিন্তু অব্যয়সূচক। হ্যাঁ, তাহলে অব্যয়সূচক শব্দাংশ, যে সকল অব্যয়সূচক শব্দাংশ, কোথায় কোথায় এরা উপসর্গগুলো কোথায় হয়, সামনে বসে না, যে সকল এই যে এগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। তো যে সকল অব্যয়সূচক শব্দাংশ কোন একটা নাম শব্দ অথবা কোন একটা ধাতুর পূর্বে বসে, তাহলে আমরা একটু সংজ্ঞাটা এভাবে বানিয়ে লিখি যে যে সকল অব্যয়সূচক শব্দাংশ কি হয়, ধাতু বা নাম শব্দ
ধাতু বা নাম শব্দ এর কোথায় বসে? এর পূর্বে বসে। তাহলে পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, হ্যাঁ, তাদেরকে কি বলে? উপসর্গ বলে। তাদেরকেই মূলত কি বলে বলতো? উপসর্গ বলে। ধরে নাও তোমাকে আমি কয়েকটা উপসর্গের উদাহরণ দিই। কয়েকটা উপসর্গের উদাহরণ দাও। ধরুন আমি লিখলাম হচ্ছে আমাদের একটা উপসর্গ কোথায় ভেরে? উপসর্গ মূলত আমাদের সামনে ভেরে। উপসর্গ কোথায় ভেরে? উপসর্গ সামনে ভেরে। ধরো একটা শব্দ নিলাম আমরা হচ্ছে এখানে আমরা যেমন দিয়ে একটা উদাহরণ দিব, তাহলে একটু ভালো লাগবে দেখতে। যেমন তাপ। তাপের সামনে যদি আমরা প্রো যুক্ত করি, প্রো, তাহলে প্রো কিন্তু একটা উপসর্গ। আমি এগুলো জানাবো তোমাদের, আস্তে আস্তে জানবে, একটু পরে জানবে। তো তাপ, এই যে একটা নাম শব্দ, এই শব্দটার পূর্বে প্রো, এটা একটা অব্যয়সূচক শব্দাংশ। এই শব্দাংশটা যুক্ত হয়ে সেখান থেকে কি তৈরি হলো? প্রতাপ। তাহলে নতুন একটা শব্দ গঠন হলো না? বলো, একটা নতুন শব্দ গঠন হলো। তারপরে ধরে নাও আর একটা শব্দ দিলাম আমরা গত। এখন গতর সামনে যদি আমরা অনু ভেরাই, অনু কিন্তু একটা উপসর্গ। কি করে এটা উপসর্গ একটু পরে জানতে পারবে। ধরে নাও এটা একটা উপসর্গ এবং এই গতর সামনে এই অনুযুক্ত হয়ে কি হয়ে গেল বলো তো? অনুগত। তাহলে একটা নতুন শব্দ গঠন হলো। তাহলে উপসর্গটা কি? যে সকল অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে। এতটুকু একটু মুখস্থ করতে পারবে না, যে ধাতু বা নাম শব্দের পূর্বে বসে। তাহলে উপসর্গ কোথায় বসে? পূর্বে বসে। পূর্বে বসে কি করে? নতুন শব্দ গঠন করে। আরও কাজ রয়েছে, আমরা এইটুকু লিখলেই হবে। শব্দের অর্থের বিবর্ধন করতে পারে, সংকোচন করতে পারে, হ্যাঁ, তারপরে নতুন শব্দ গঠন করতে পারে, শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। উপসর্গ অনেক কিছুই করতে পারে, কিন্তু তুমি এতটুকু লিখলেও সংজ্ঞাটা সুন্দর হয়ে যায়। নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলে? উপসর্গ বলে। যেমন প্রতাপ, আর একটা হচ্ছে অনুগত। এই তাপের সামনে আমরা যখন প্রো উপসর্গ ভেরালাম তখন এটা হয়ে গেল প্রতাপ, নতুন শব্দ তৈরি হলো। আবার গতর সামনে যখন আমরা অনু ভেরালাম এটা হয়ে গেল অনুগত, নতুন শব্দ কি হলো? তৈরি হলো। তো এরকম উদাহরণ দেওয়ার পর আমরা এরকম একটা উদাহরণ দিলাম, দেওয়ার পরে মানে প্রথমে আমরা সংজ্ঞা দিব, তারপর আমরা উদাহরণ দিব। এখন উপসর্গ কত প্রকার ও কী কী, এটার উত্তরে যাই। এটার উত্তরে যাওয়ার পূর্বে তোমাদেরকে বলি যে একটু ব্যাখ্যা ট্যাখ্যা করবা, একটু বানিয়েটা নিয়ে লিখবা যে উপসর্গের ভূমিকা অনেক বাংলা ভাষায় শব্দ গঠনে। যেহেতু শব্দ গঠন করছে, দেখো নতুন শব্দ গঠন করছে না, তাহলে বলবা বাংলা ভাষায় নতুন শব্দ গঠনে উপসর্গের অনেক ভূমিকা রয়েছে। হ্যাঁ, তো এরকম কিছু লাইন তোমরা এখানে অ্যাড করবা, এখানে বানিয়ে লিখবা। তোমরা বানিয়ে যে ভালোই লিখতে পারো আমরা সেটা জানি। তো যাকে আমি মূল পয়েন্টগুলো তোমাদেরকে আগে বোঝাই, তারপরে আমি তোমাদের এগুলোনের না হয় বই থেকে উত্তরগুলো দিয়ে দিব, তোমরা একবার করে পড়ে নিও এবং বুঝতে 100% বুঝে যাবে। এবং আমার এই ক্লাসটা করলে অবশ্য হয়ে যাবে তোমার। এখন আসো যে উপসর্গ কী তাহলে বললাম? উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, এটা মনে রাখবা। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, যা কী করে? কোনো একটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে। উদাহরণ দিলাম। এবার আমরা চলে যাই হচ্ছে পরের কথাটায়, হ্যাঁ, যে উপসর্গেও কিন্তু কিছু কাজ রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জেনে রাখা উচিত। তো উপসর্গ কি কি করতে পারে আমাদের এটা জানা উচিত, মানে উপসর্গের বৈশিষ্ট্যটা। উপসর্গের বৈশিষ্ট্য, এটা জানলে তুমি অনেক কিছু লিখতে পারবে। দেখো উপসর্গের কয়েকটা বৈশিষ্ট্য বলি। নাম্বার 1, উপসর্গ কি করে? উপসর্গ, এই যে এখানে আমরা শিখলাম, নতুন শব্দ গঠন করে। তাহলে নতুন শব্দ তৈরি করে। যেমন তোমাদেরকে বলি যে ধরো একটা হচ্ছে ছায়া। ছায়া, এখন এই ছায়া তো একটা শব্দ, কিনা বলো, এটা একটা শব্দ, কিন্তু এটার সামনে যদি তোমরা একটা কাজ করো, যে এই ছায়া শব্দটার পূর্বে তোমরা যদি একটা প্রো উপসর্গ ভিড়ায় দাও, প্রো উপসর্গ ভিড়ায় দিলে এটা হয়ে যাচ্ছে, এটাকে প্রচ্ছায়া বলে। কি বলে বলো তো? প্রচ্ছায়া। এখানে চয়ে ছয়ে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে ছায়ার সামনে প্রো ভিড়ালে মানে পরবর্তীতে এটা তৈরি হয়ে যাচ্ছে প্রচ্ছায়া। তাহলে ছায়া একটা জিনিস আর প্রচ্ছায়া একটা আলাদা জিনিস, নতুন শব্দ তৈরি করে এভাবে। 2 নম্বর কাজ হচ্ছে এর, এই কী করে? শব্দের অর্থের সংকোচন করে। শব্দের অর্থের
সংকোচন করে, অর্থের কি করে? সংকোচন করে। যেমন একটা উদাহরণ দিই, যে ধরো আমরা লিখলাম হচ্ছে রাজি। এখন এই রাজি শব্দটার সামনে যদি আমরা একটা কাজ করি, যে নিম নিম উপসর্গ ভেরাই, নিম কিন্তু একটা উপসর্গ। এই উপসর্গগুলো তোমাদের মুখস্থ করায় দিচ্ছি একটু পর, দাঁড়াও বুঝো আগে প্রশ্নটা। হ্যাঁ, এই যে প্রকারভেদ নিয়ে আলোচনা করবো না, তখন উপসর্গ মুখস্থ হয়ে যাবে। ভয় পেও না যে ভাই আপনি নিম টিম এগুলান থেকে নিয়ে আসছেন, এগুলান উপসর্গ ভাই, এগুলান তোমরাও পারবা। তো এই যে দেখো, যে এই যে নিম একটা উপসর্গ, তো আমরা ছিল হচ্ছে রাজি। রাজি মানে হ্যাঁ একদম রাজি, কিন্তু নিম রাজি মানে হচ্ছে রাজি না বোঝায় বা অল্প রাজি বোঝায়, কম রাজি বোঝায়। তাহলে অর্থটা কী হয়ে গেল? সংকোচন হয়ে গেল। অর্থটার কী হয়ে গেল? সংকোচন হয়ে গেল। তারপরে আর কি করতে পারে? অর্থের যেমন সংকোচন করতে পারে, শব্দের অর্থের সম্প্রসারণ সম্প্রসারণ সম্প্রসারণও করতে পারে। কিভাবে? একটা উদাহরণ দিই তোমাদের। যেমন ধরে নাও একটা শব্দ নিলাম হচ্ছে তাপ। এখন এই তাপের সামনে যদি তোমরা ভিড়াও, তাহলে কি হয়ে যাচ্ছে? প্রতাপ। মানে তাপ মানে তো বুঝতে পারছো তাপ, কিন্তু প্রতাপ বলতে মনে হচ্ছে অনেক তাপ, ঝলসানো তাপ, অনেক বেশি তাপ। তাহলে অর্থের কি করতে পারলো? সংকোচন থেকে সম্প্রসারণও করতে পারলো। আর কি করতে পারে? আর হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ করতে পারে, শব্দের অর্থের পরিবর্তনও করতে পারে। পরিবর্তন, তাহলে পরিবর্তন করে। অর্থের কি করে? পরিবর্তন করে। ধরে নাও আমি বলছি, একটা উদাহরণ দিই, কথা। এখন কথার সামনে যদি তোমরা একটা উপসর্গ ভেরাও, তাহলে উপকথা। কথা কিন্তু এক জিনিস, আর উপকথা কিন্তু একটা আলাদা জিনিস। কথা বলতে এই যে এখন আমরা যেগুলো বলছি, আর উপকথা বলতে যেগুলোর প্রচলন আছে, তো দুইটা দুই রকম জিনিস। তাহলে অর্থের কিন্তু পরিবর্তন করে ফেলতে পারে। এই যে উপটা সামনে ভেরে পুরো অর্থটাই পরিবর্তন করে দিতে পারলো। আর একটা কাজ তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে অর্থের পূর্ণতা সাধন করতে পারে। অর্থের পূর্ণতা সাধন করতে পারে। পূর্ণতা সাধন করতে পারে। যেমন ধরো আমরা যদি বলি পুষ্টি, পুষ্টির সামনে যদি আমরা ভিড়াই, তাহলে কি হয়ে যায়? পরিপুষ্টি। খেয়াল করো, তাহলে পুষ্টি মানে তো বুঝি, আর পরিপুষ্টি মানে একদম পরিপূর্ণ পুষ্টি। তাহলে এটা কি করলো? একটা পূর্ণতা সাধন করলো, পূর্ণতা সাধন করলো। তাহলে আমরা কি কি জানলাম? উপসর্গের বৈশিষ্ট্যগুলো। উপসর্গ, আচ্ছা এটা মনে রাখা যায় কি করে বলো তো? নতুন শব্দ গঠন করে, ভালো কথা, এটা সংজ্ঞা থেকেও জেনেছি। অর্থের সংকোচন, অর্থের সম্প্রসারণ, অর্থের পরিবর্তন, অর্থের পূর্ণতা। ঠিক আছে? তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো। ধরে নাও তোমার এটা একটু মনে রাখবা, নতুন শব্দ তৈরি করা, এটা একটু মুখস্থ রাখবা। ঠিক আছে? আর বাকিগুলো তোমাকে একটু আমি মজা করে শেখাই। ধরে নাও তোমার বউ, আচ্ছা বউকে তো আর সংকোচন সম্প্রসারণ করা ঠিক হবে না। ধরে নাও তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড, আচ্ছা গার্লফ্রেন্ড বলবো, আচ্ছা হ্যাঁ গার্লফ্রেন্ড। ধরে নাও তোমার গার্লফ্রেন্ডকে সংকোচন মানে কি? কমায় দিতে পারো। তোমার গার্লফ্রেন্ড ছিল হিরো আলমের মতন 5টা 6টা, এখন তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে একটা, তাহলে সংকোচন করতে পারো। আর কি করতে পারো? সম্প্রসারণ করতে পারো। ধরে নাও তোমার গার্লফ্রেন্ড ছিল 5টা 6টা, ধরে নাও 5টা ছিল, হ্যাঁ এখন তুমি এটাকে করলা হচ্ছে 8টা, তাহলে তুমি কি করলা? সম্প্রসারণ করতে পারলা। এখন আরেকটা কাজ করতে পারো, তোমার গার্লফ্রেন্ডগুলোকে পরিবর্তন করতে পারো। কেমন পরিবর্তন? যে ধরে নাও আমার 5টাই থাকলো গার্লফ্রেন্ড, কিন্তু আমার এই 5টাকে আমি বাদ দিয়ে আমি নতুন 5টা নিলাম, নতুন 5টা গার্লফ্রেন্ড নিলাম। তাহলে আমরা কি করতে পারি? পরিবর্তন করে নিতে পারি। আর কি করতে পারি? ধরে নাও গার্লফ্রেন্ডকে তুমি বিয়ে করে পূর্ণতা সাধন করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা মজা করলাম একটু জাস্ট। তাহলে গার্লফ্রেন্ড আমরা কমাবো, গার্লফ্রেন্ড আমরা বাড়াবো, গার্লফ্রেন্ড আমরা চেঞ্জ করব, আর আমরা কি করব? গার্লফ্রেন্ডকে বউ বানায় নেব। মানে অর্থের সংকোচন হয়, অর্থের সম্প্রসারণ হয়। সংকোচন মানে কমা, সম্প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া, পরিবর্তন মানে চেঞ্জ করা, আর পূর্ণতা। ঠিক আছে? এইগুলান হচ্ছে কার কাজ? উপসর্গের কাজ বা বৈশিষ্ট্য। তাহলে উপসর্গ কাকে বলে আমরা জানলাম, উপসর্গের 2টা উদাহরণ দিলাম, উপসর্গের বৈশিষ্ট্যগুলো আমরা জানি। এখন আমরা জানবো হচ্ছে উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ জানার আগে আরও একটা জিনিস তোমাদের একটু জেনে রাখা উচিত। সেটা কি জানো?
উপসর্গের কিন্তু অর্থ দ্বৈতকতা, এরকম একটা প্রশ্ন তোমরা পাবা যে উপসর্গের অর্থ দ্বৈতকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই, উপসর্গের অর্থবাচকতা নেই, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে। আচ্ছা, বানানটা কেমন হবে? দ্বৈতকতা আছে। এটা কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু আসে, অনেকবার এসছে। তো কি বললাম? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কি আছে? অর্থদ্বৈতকতা আছে। বলবে যে এটা ব্যাখ্যা করো বা উদাহরণ সহ আলোচনা করো। তো আসলে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে, এর মানে কি জানো? এর মূল কথা হচ্ছে, দেখো আমি কয়েকটা তোমাদেরকে উপসর্গ বলি। ধরুন আমি তোমাকে বলছি যে অঘা, অজ, অনা, আর, এরকম আন, আব, ইতি, উন, কত, কু, নি, পা, তি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে আমি বললাম উপসর্গগুলা, কয়েকটা উপসর্গ বললাম। এই উপসর্গগুলো যদি আমি মানুষের সামনে যেয়ে বলি, মানুষ আসলে কিছু বুঝবে? বলো, কিচ্ছু বুঝবে না, কারণ এগুলোর তো নিজের কোনো অর্থ নাই। মানুষের সামনে যে বলছে অনা, অনা, মানুষের সামনে যে বলছে আর, এই তো পাগল ভাববে রে। মানে উপসর্গগুলোর আসলে এদের নিজের কোনো অর্থ নাই, এরা নিজেদের কোনো অর্থ নাই। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে এইটা আবার ধরে নাও হার শব্দটার সামনে তুমি অনা ভেরালা, তাহলে কী হয়ে যাচ্ছে? অনাহার হয়ে যাচ্ছে। তার মানে উপসর্গের নিজেদের অর্থ নাই, কিন্তু এরা যখন অন্য কোনো শব্দের সামনে বসে তখন কি করে? অন্য কোনো শব্দের সামনে বসলে সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন, পূর্ণতা, এমনকি নতুন শব্দ গঠন করতে পারে। তাহলে মূল কথা, উপসর্গের নিজস্ব অর্থ নাই। তাহলে অর্থবাচকতা নেই বলতে বোঝাচ্ছে উপসর্গে কি নেই? উপসর্গের নিজস্ব অর্থ নেই। কিন্তু কি করতে পারে? অর্থদ্বৈতকতা আছে। অর্থদ্বৈতকতা বলতে অন্য কারো অর্থের পরিবর্তন করার ক্ষমতা আছে, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে, উপসর্গ তো পূর্বে বসে, তাহলে পূর্বে বসে সেই শব্দের কি করে? সেই শব্দের পরিবর্তন করতে পারে, সেই শব্দের পরিবর্তন করতে পারে। শুধু শব্দের পরিবর্তন করতে পারে তা না, সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি অর্থের সংকোচন করতে পারে, অর্থের সম্প্রসারণ করতে পারে, অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের পূর্ণতা দিতে পারে, বা নতুন শব্দ গঠন করতে পারে। তাহলে তোমরা এইভাবে এইটার ব্যাখ্যা দিবা। আসলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে বলতে বোঝায় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা যখন অন্য কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের পরিবর্তন করতে পারে, সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, সেই শব্দের অর্থের সংকোচন করতে পারে, সেই শব্দের অর্থের সম্প্রসারণ করতে পারে, মানে বিশেষায়িত করতে পারে, অন্য কাউকে প্রভাবিত করতে পারে। তার নিজের ক্ষমতা নাই, কিন্তু এই যখন অন্য কারোর সামনে বসে তাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। যে ব্যাপারটাকে আমরা বলি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে। তো এটা যদি সুন্দর করে ব্যাখ্যা করে একটু লিখো, যে এরকম করে বলবা যে উপসর্গ প্রথমে এটার ব্যাখ্যা দিবা যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে বলতে বোঝাই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা যখন অন্য কোনো শব্দের পূর্বে বসে তখন সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। যেমন অঘা, অজ, অনা, এগুলো কিন্তু মুখস্থ করে দেবো তোমার আমি কিছুক্ষণের মধ্যে, একটু পরে। তো আর এরকম দিয়ে বলবা যে এইগুলো হচ্ছে উপসর্গ, এই উপসর্গগুলোর কিন্তু নিজস্ব অর্থ নাই, কিন্তু এরা যখন অন্য কোনো শব্দের পূর্বে বসে তখন সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। যেমন এই যে হার একটা শব্দ, তার পূর্বে আমরা দিলাম হচ্ছে অনা উপসর্গ, তখন
অনার নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এই অনা যখন, এগুলো ব্যাখ্যা করবা লিখে, এই অনার কোনো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনা যখন হার শব্দটার পূর্বে বসলো তখন এই হার শব্দটার অর্থের পরিবর্তন করে দিল, যেমন হার থেকে হয়ে গেল অনাহার। তো এইভাবে ব্যাখ্যা করবে। এরপরও আমি তোমাদের সাপ্লিমেন্ট থেকে উত্তরটা আমি দিয়ে দিব তোমাদের ছবি আকারে, তোমরা এটা দেখে একবার রিডিং দিয়ে নিবা, তাহলে এই জিনিসটা কনসেপ্টটা তো ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু পড়ে নিবা, তাহলে ব্যাখ্যা করে তুমি বানিয়ে লিখতে পারবা। তাহলে এখন পর্যন্ত আমরা কি পড়লাম? উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে, কাকে বলে কীভাবে লিখবা, যে সকল অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। যেমন এই দুইটা উদাহরণ একটু মাথায় রাখবা। তারপরে কি বললাম, উপসর্গের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। সেটা কি করতে পারে? সংকোচন করতে পারে, অর্থের সম্প্রসারণ করতে পারে, অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের পূর্ণতা দিতে পারে, নতুন শব্দ গঠন করতে পারে। এবং ডান পাশে কিন্তু আমি একটা করে উদাহরণ দিয়েছি, কষ্ট করে হলেও এই উদাহরণগুলো একটু মুখস্থ করে নিবা, কারণ তুমি এটা পড়লেই যে 5 মার্ক পাচ্ছ, এটা পড়লেই যে 5 মার্ক পাচ্ছ কেন, এই 5 মার্কের জন্য এতটুকু কষ্ট তুমি করবা না? অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস শিখলাম আমরা, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে। এটারও আমি ব্যাখ্যা দিলাম, তোমাদেরকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রয়োজনে ভিডিওটা আরেকবার তোমরা থামিয়ে পজ করে করে আরেকবার করে শুনবা এবং পরে নোট করবা। এখন আমরা চলে যাই হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে উপসর্গ কত প্রকার এবং কি কি। আরেকটা বিষয়, ওই উপসর্গগুলো দিয়ে আমরা কি করব, একটা করে দুইটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ প্রান্তে চলে যাব। পৃষ্ঠা কই, পৃষ্ঠা তো চলো আমরা এইবার এই অংশটা করে ফেলি তাহলে, যে উপসর্গ কত প্রকার ও কি কি। তো উপসর্গ মূলত তোমরা কি দেখতে পাচ্ছ গো? আমি তো এইভাবে কোনোদিন ক্লাস নিইনি খাতা কলমে, দেখা যায় না। তাহলে লিখবা উপসর্গ 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। যথা, এই দিক দিয়ে সিরিয়াল করে লিখো না, হ্যাঁ, তোমাকে তো দেখাইতে হবে স্যার আমি অনেক লিখছি। তো তুমি পয়েন্ট পয়েন্ট করে একটু নিচে নিচে লিখো, তাহলে তোমার মনে হবে যে অনেক বেশি লিখেছ। তো এখানে লিখো এইভাবে। নাম্বার 1 বাংলা উপসর্গ, নাম্বার 2 তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত, তৎসমটা মনে রাখবা, আর এটাও লিখে দিই, তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, আর একটা কি বললাম, বিদেশি উপসর্গ। তো মনে রাখবে যে বাংলা উপসর্গ কিন্তু আমাদের খাঁটি বাংলা উপসর্গ কিন্তু 21টা। কয়টা? 21টি। আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। আর বিদেশি উপসর্গ তো আনলিমিটেড। এখন তোমরা কিন্তু আবার এগুলোর সংজ্ঞা দিতে পারো, বাংলা উপসর্গ কি, তৎসম উপসর্গ কি, হ্যাঁ, বিদেশি উপসর্গ কি। তো তোমরা এটা বানিয়ে লিখবা, আমি একটু মুখে বলে দিই, তোমরা শুনে নাও। বাংলা উপসর্গ কি? যে সকল উপসর্গ বাংলা ভাষা থেকেই এসেছে। কোথা থেকে এসেছে? সরাসরি বাংলা ভাষা থেকে এসেছে, অন্য কোথাও থেকে আসেনি। তাহলে যে সকল উপসর্গ সরাসরি বাংলা ভাষা থেকে এসেছে, খাঁটি বাংলা ভাষা থেকে এসেছে, তাদেরকে আমরা বলি বাংলা উপসর্গ। এরকম 21টি উপসর্গ রয়েছে। আর আমি একটু এখানে লিখি, এবার তোমাদের এখানে একটু হালকা করে লিখে দিই, তোমাদের জন্য ভালো হবে। তো প্রথমটা হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ, তো বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। তো বাংলা উপসর্গ কি? যে সকল উপসর্গ খাঁটি বাংলা ভাষা থেকে এসেছে তাদেরকে, একদম সহজ না, বাংলা উপসর্গ বলে। যথা, সেই বাংলা উপসর্গগুলোর এবার একটু উদাহরণগুলো একটু দিয়ে দিই আমরা, ঠিক আছে? তো এটা একটু ছন্দ আকারে মনে রাখলে ভালো হয়, সেটা এভাবে মনে রাখবা। অ,
অঘা অজ, হ্যাঁ অঘা অজ অনা, কি কি অঘা অজ অনা। তারপরে চারটা করে লিখবা, চারটা করে লিখলে ভালো হবে। অঘা অজ অনা, তারপরে হচ্ছে আ আর আন আব, ছন্দ আকারে মুখস্থ করে নিতে হবে এটা। একটু খেয়াল করো, প্রথম যে চারটা রয়েছে সব হচ্ছে স্বরে অ দিয়ে শুরু। আমার সাথে বলো অ অ অ অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা। তারপর বলো এবার আ দিয়ে শুরু, এগুলো দেখো আ দিয়ে বলো আ আর আন আব, আ আর আন আব, আ আর আন আব। এভাবে একসাথে বলো, বলো অ অঘা অজ অনা, আ আর আন আব, অ অঘা অজ অনা, আ আর আন আব। দেখো হয়ে গেছে অনেকগুলা। এবার পরেরগুলো একটু আমরা লিখি। ধরে নাও আমার একটা গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, আমার এই গার্লফ্রেন্ডের নাম কি জানো? ইতি। ইতি। এবং উনি কিন্তু আর আমার পরবর্তীতে ছিল না, উনি ওর পতির সাথে বিভোর ছিল। এটাকে আমি এভাবে বলি, ইতি উন কদ কু। তো ইতি উন কদ কু নিপতি, আসলে নিপতি না, নিপাতি, পতি মানে তো স্বামী, তাই না? নিপতি বিভর। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে রাম স সা, রাম স সা সু হা। তাহলে কি দাঁড়াইলো বলো? আ সরি, অঘা অজ অনা, আ আর আন আব। মুখস্থ হয়ে গেছে না এটা? তারপরে ইতি হচ্ছে আমার গার্লফ্রেন্ড, বলো ইতি উন কদ কু, ইতি উন কদ কু, ইতি উন কদ কু। সে কি? সে তার পতির সাথে, মানে পতি না পাতি, মনে রাখবা একটু, পতির সাথে বিভর, পতি মানে স্বামী, সে আমাকে ছেড়ে সে তার স্বামীর সাথে বিভর হয়ে গেছে। বলো নি পাতি বিভর, নি পাতি বিভর, ইতি উন কদকু নি পাতি বিভর, ইতি উন কদকু নি পাতি বিভর। হ্যাঁ, এবং লাস্টে আমি বলছি, বলো রাম স সা, রাম স সা, রাম স সা সুহা, রাম স সা সুহা, রাম স সা স সা সুহা। দেখো তো মুখস্থ হয়ে গেল কিনা? তাহলে আরেকবার বলো, বলো অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতি উন কদকু নি পাতি বিভর, রাম স সা সুহা। হিসাব করে দেখো, 1 2 3 4, চারটা করে, 4 4 16, আর এখানে 5টা, 16 আর 5 কত? 21টা। এই হচ্ছে 21টা আমাদের কি বলতো? বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গগুলো মুখস্থ করে নিলা। এবার তোমরা মুখস্থ করা হচ্ছে তৎসম উপসর্গগুলা। তারপরে এগুলো দিয়ে উদাহরণ কি করে বানাবা সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাদের। ক্লাস প্রায় শেষের প্রান্তে। দেখো এবার হচ্ছে বিদেশি সরি আমরা কি করলাম? বাংলা করলাম না, এবার তৎসমটা আমরা করি, চলো। তো এবার আমরা পড়ব হচ্ছে তৎসম উপসর্গ। 2 নম্বরে কি ছিল? তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কি বলো? যে সকল উপসর্গ কি হয়েছে, ওই যে সংস্কৃত ভাষা থেকে এসেছে বা সংস্কৃত ভাষা থেকে সামান্য পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদেরকে আমরা বলি তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। তাহলে লিখো যে যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা হয়ে, মানে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় কোথায় পরিবর্তন, সামান্য পরিবর্তন হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। স্থান মানে ছিল সংস্কৃত ভাষার, কিন্তু সামান্য পরিবর্তন হয়ে এগুলো বাংলা ভাষাতেও ব্যবহার করা হয়। আসলে ভাষা তো এভাবেই সমৃদ্ধ হয়। আমরা তো মনে করি যে বাংলা, আর যে ভাষায় যত বেশি শব্দ থাকবে সে ভাষা তত বেশি সমৃদ্ধ। এবং সারা বিশ্বেই বর্তমানে এই সিভিলাইজেশনে যেটা হচ্ছে যে, ধরো যে আমরা এতভাবে আমরা একটা দেশের মানুষের সাথে আর একটা দেশের মানুষ যোগাযোগ করতে পারি বা পারছি, যে আমরা ভাষার একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা অন্যান্য ভাষা থেকে নিজেদের ভাষায় অনেক শব্দ পাচ্ছি। এটা কিন্তু খারাপ না, এটা ভালো। একটা ভাষায় যত বেশি শব্দ যুক্ত হবে, যত বেশি শব্দ আসবে, তত বেশি এটা ভালো। হ্যাঁ, সেই ভাষাটা তত বেশি সমৃদ্ধ। তো বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে এসেছিল, যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে
তাদেরকে কি বলে? তাদেরকে তৎসম উপসর্গ বলে। উপসর্গ বলে। আসলে তৎ মানে তার, আর সম মানে সমান। কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃতি একটা ভাষা, আমরা বলবো সংস্কৃতি, এই সংস্কৃতির সমান, সেখান থেকে আসলে এটা আসে। তো আমরা শিখেছিলাম যে এই সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। চলো এবার আমরা এই 20টা মুখস্থ করি। আমার তো মুখস্থ আছে, তোমাদের কি একবারে মুখস্থ হয়ে যাবে? না, একটু পড়তে হবে, আস্তে আস্তে হবে, পড়তে হবে, তাই না? তো চলো উপসর্গগুলো কি, তবে এটা করলে যে তুমি 5 মার্ক পেয়ে যাচ্ছ, একটু কষ্ট করো। বলো আমার সাথে, প্র, পরা, অপ, সম, নি। এবার আমরা কিন্তু 5টা করে নিচ্ছি। বলো, প্র, পরা, অপ, সম, নি। অনু একটা ছেলে, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অবনী। অনু অবনী। তাহলে অনু অবনীর দুর্বি। অনু অবনীর দুর্বি, তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। ইস, বেচারা আমার মতো। হ্যাঁ, তাহলে প্র, পরা, অপসমনি, অনু অবনীর দুর্বি। তারপরে কি লিখবা? আচ্ছা, যখন তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল, এটাই ভালো। এটা হচ্ছে অধি সু। দেখো, ভালো ভালো শব্দ লিখছি। এটাই ভালো, অধি সু। এটাই উৎকৃষ্ট, উত। তারপরে কি বলছি? পরি, উত, পরি, প্রতি, মানে এটাই তার প্রতি বা তার জন্য এটাই ভালো। ঠিক আছে? আর একটা লিখো, আমার একটা ক্রাশ আছে, জানো? সেই ক্রাশের নাম হচ্ছে অপি করিম। তোমরা অপি করিমের নাটক দেখছো কি না? একটা নাটক দেখবা, সময় পাইলে এইচএসসি দেওয়ার পর একটা নাটক দেখবা, যে জীবন ফড়িংয়ের, একটা আধ্যাত্মিক টাইপের নাটক। হ্যাঁ, তো ওই নাটকের নায়িকা হচ্ছে অপি করিম। তো অপি করিম আমার ক্রাশ। তো দোয়া করো যেন তার সাথে আমার, না, তার সাথে আর সম্ভব না, তার হাজব্যান্ড আছে, বাচ্চা টাচ্চাও আছে। যাক, ওইদিকে আর না চোখ দিই। দেখো, তো এই যে অপি করিম, সেই অপি করিমের আবার সম্পর্ক হচ্ছে অভির সাথে। ধরে নাও অভির সাথে, তাহলে আমরা এটা এইভাবে লিখব, অতি, অপি, অভি, উপ, আ। মানে যে অনুর সাথে অবনীর, এটা ভালো না। দুর্বি, তাদের দূরত্ব বেড়ে গেছে। অধিসু উৎপরিপ্রতি, এটাই ভালো, এটাই হয়েছে, এটাই ভালো হয়েছে। আর অতি, আরেকজন অপি, অভি, উপ, আ। তাহলে অপি, অভি, উপ, আ। এটা একটু মুখস্থ করে নিবা। বলো আমার সাথে, এই ছন্দ করে মনে রাখলে সহজে মুখস্থ হয়। এখানে আছে দেখো যে 1 2 3 4 4 5 20টা। তাহলে এই 20টি, এই 20টি হচ্ছে কি বলতো? তৎসম উপসর্গ। এই 20টা হচ্ছে তৎসম উপসর্গ। তো আমার সাথে বলো, প্র, পরা, অপসমনি, অনু অবনীর দুর্বি, অধিসু উৎপরিপ্রতি, অতি, অপি, অভি, উপ, আ। বলো, প্র, পরা, অপ, সম, নি, অনু অবনীর দুর্বি, অধি সু উৎ পরি প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। তো এই যে উপসর্গ 20টা, এইগুলো হচ্ছে কি উপসর্গ? তৎসম উপসর্গ। তাহলে গেল বাংলা উপসর্গ 21টা মুখস্থ করলাম, তৎসম 20টা মুখস্থ করলাম। এবার হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি বলতে বিদেশি ভাষা থেকে যে উপসর্গগুলো এসছে। তাহলে এবার আমরা কি পড়ব? বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গ তো ভাইয়া অনেক আনলিমিটেড, আমরা কয়েকটা ভাষার জন্য একটু জানি। হ্যাঁ, বিদেশি উপসর্গ আনলিমিটেড, তাই না? তো আমরা 2-3টা বিদেশি ভাষা। আচ্ছা, এটার সংজ্ঞা কিভাবে লিখবা? যে সকল উপসর্গ বিদেশি বা অন্য ভাষা থেকে এসেছে, অন্য ভাষা থেকে, ওরা বাংলা ভাষারও না, সংস্কৃতেরও না, ওরা অন্য ভাষা থেকে এসেছে, বাংলা থেকে এসেছে, তাদেরকে কি বলে? তাদেরকে বিদেশি উপসর্গ বলে। তো বিদেশি উপসর্গ হইল। এখন বিদেশি উপসর্গ কয়েকটা নাম দিই। যেমন একটা আরবি আমাদের খুব, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানে মুসলিমদের বসবাস বর্তমানে, আগে হিন্দুদের ছিল। তো আরবি ভাষা থেকেও কিছু উপসর্গ এসেছে, অনেক এসছে। তো আমরা কয়েকটা মনে রাখি। বলো, আম খাস লা, মানে আম খাইতে নিষেধ করছে, ধরো এভাবে মনে রাখতে পারো, আম খাসলা। হ্যাঁ, আম খাসলা, গড়, গড় মানে হচ্ছে গড়ে, ইত্যাদি আরও আছে।
গড়ে আম খাসলা, নাহলে পেট খারাপ হবে। হ্যাঁ, আম খাসলা, গড়, এগুলো হচ্ছে আরবি উপসর্গ, এগুলো আরবি ভাষা থেকে এসেছে। তারপরে ধরে নাও আমরা কিছু ইংরেজি ভাষা শিখি, ইংরেজি ভাষার উপসর্গ, ইংরেজি তো আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে তো অনেক উপসর্গ এই বাংলা ভাষায় এসেছে। কয়েকটা বলি, ধরে নাও হচ্ছে হেড, ফুল হাফ হেড সাপ, এভাবে মনে রাখো, ফুল হাফ হেড সাপ। আমরা এই কথাগুলো ইউজ করি না, যেমন ফুল হাতা জামা, হাফ হাতা, হাফ হাতা প্যান্ট হয় না, হাফ প্যান্ট হতে পারে। তারপর হচ্ছে হেড সার বা হেড শিক্ষক, টিচার। তারপর বলি সাব কী বলি আমরা, সাব ইন্সপেক্টর। এই যে মানে ফুল হাফ হেড সাব, এগুলো না কিন্তু ইংরেজি ভাষা থেকে এসেছে। তো এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। আর কয়েকটা, আর ফার্সি ভাষার একটু জেনে রাখো, ফার্সি ভাষার উপসর্গগুলো একটু ছন্দ আকারে এভাবে মনে রাখতে পারো যে বান্ধবীরা গল্প করছে, কার বর কম বদ, কার বর কম বদ ইত্যাদি। এগুলো হচ্ছে কি বলো তো ভাইয়া, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ ইত্যাদি। তাহলে তোমরা এতক্ষণ ধরে করলেটা কি, তোমরা এতক্ষণ ধরে যা করলা, উপসর্গ কয় প্রকার? 3 প্রকার, বাংলা উপসর্গ, তৎসম আর বিদেশি। বাংলা উপসর্গ, যে সকল উপসর্গ খাঁটি বাংলা ভাষা থেকে এসেছে 21টা, এটা মুখস্থ করে নিলা। তারপর হচ্ছে তৎসম উপসর্গ কয়টা, যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে সামান্য পরিবর্তন হয়ে এসেছে, এগুলো হচ্ছে 20টা, মুখস্থ করে নিলাম। তারপর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কোনগুলো, যে সকল উপসর্গ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় ঠাঁই নিয়েছে বা স্থান নিয়েছে তাদেরকে আমরা বিদেশি উপসর্গ বলি। যেমন এই যে আরবি ভাষা একটা বিদেশি ভাষা, ইংরেজি একটা বিদেশি ভাষা, ফার্সি একটা বিদেশি ভাষা। এবং এখান থেকে আমি কিছু করে উপসর্গ তোমাদের লিখে দিলাম ছন্দ আকারে, এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? এই এতটুক কাজ করলে কত টাইপের প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, দেখো কত টাইপের প্রশ্নের উত্তর দিতে পারো। এখন আরেকটা জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ধরে নাও তোমাকে কোয়েশ্চেন করবে যে বিদেশি উপসর্গ কাকে বলে, বিদেশি উপসর্গ দিয়ে 5টি শব্দ গঠন করো। আমরা তো জানি উপসর্গ শব্দ গঠন করতে পারে, তো কোয়েশ্চেন হবে বিদেশি উপসর্গ দিয়ে 5টি শব্দ গঠন করো। তো এখন বিদেশি উপসর্গগুলো তো তোমাদের মুখস্থ আছে, যেমন আম খাস লাগর, মুখস্থ আছে না, এটা একটা বিদেশি উপসর্গ, এগুলা বিদেশি উপসর্গ। ফুল হাফ হেড সাব, কার বর কম বদ। তো এই প্রশ্নটা যদি আসে তাহলে উত্তরটা কী করবা, ধরে নাও লিখবা যে বিদেশি উপসর্গ কাকে বলে, এই কথাটা আগে লিখবা, দিয়ে বলবা কিছু বানিয়েটা নিয়ে লিখবা যে একটা দেশের ভাষা সমৃদ্ধ হওয়ার জন্য সেই ভাষার শব্দভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হতে হয়। তো সাধারণত বাংলা ভাষা বাদ দিয়ে অন্যান্য যে ভাষা, পৃথিবীর অন্যান্য ভাষা, এত ভাষা আছে পৃথিবীতে, 3,500+ ভাষা রয়েছে। তো অন্যান্য ভাষা থেকে যে উপসর্গগুলো বাংলা ভাষায় এসে ঠাঁই নিয়েছে তাদেরকে আমরা বিদেশি উপসর্গ বলি। যেমন আম একটা বিদেশি উপসর্গ। এবং আম দিয়ে একটা শব্দ বানাতে পারবা না তোমরা, আম দিয়ে কি বানাতে পারো, আম জনতা, পারবা না? তারপরে খাস দিয়ে একটা শব্দ বানাতে পারবা না, খাস দিয়ে কি, খাস লোক। হ্যাঁ, তারপরে কি ফুল হাতা, ফুল দিয়ে কি একটা শব্দ বানাতে পারবা না, ফুল দিয়ে কি বানালা, ফুল হাতা। 5টা করে বলে, সাধারণত 4টা-5টা করে বলে। আবার অনেক সময় বলেই দেয়, উপসর্গই বলে দেয় যে এই উপসর্গগুলো দিয়ে, মানে 5টা উপসর্গ দিবে, দিয়ে বলবে এই উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করো। তো উপসর্গ জানা থাকলে, তোমরা তো বাংলা ভাষা, আমরা তো বাংলা ভাষাতে কথা বলি, আমরা বানাইতে পারবো। ধরো না, এখন আমরা বানাচ্ছি হচ্ছে ইয়া দিয়ে, কী যে বলে, এই যে সাব দিয়ে, তাহলে আমরা বলতে পারি সাব ইন্সপেক্টর। তারপরে হচ্ছে ধরে নাও হাফ দিয়ে বললাম, তো এরকম তোমরা বানাইতে পারবা। তোমাদের মূল কথা এই উপসর্গগুলো জানা থাকতে হবে। ধরে নাও পরীক্ষায় ক নম্বরে এসেছে, পরীক্ষায় এসেছে প্রশ্ন এরকম যে বাংলা উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ দিয়ে 5টি শব্দ গঠন করো। উপসর্গগুলো বলে দেয়নি, তখন তোমার তো এগুলো মুখস্থ আছে, এখান থেকে যেটা ভাল লাগে, যেটা দিয়ে তোমরা পারবা সেটা দিতে তুমি শব্দ গঠন করবা। এটার জন্য একটু পড়ে রাখতে পারো, আমি তোমাদের ছবি দিয়ে দেবো, একটু পড়ে রাখবা। কেমন করে পড়ে রাখবা আমি তোমাদেরকে একটু ছবি দিয়ে দেবো, তখন থেকে একটু পড়ে রাখলে হয়ে যাবে। ধরে নাও ইতি দিয়ে বানাতে পারবে না, ইতিহাস বানাতে পারবে না। হ্যাঁ, তারপরে কু দিয়ে কি বানাতে পারবা, ধরে নাও কথা বানাতে পারো। তারপরে পাতি দিয়ে কি বানাবা, পাতিহাস। হ্যাঁ, ইতিহাস পাতিহাস। বি দিয়ে কি বানাবা, যে বিষাদ বানাইলা। এরকম তোমার
সু দিয়ে কি বানাতে পারবা? সুজন, সু দিয়ে লাস্টে শব্দটা হচ্ছে জন দিয়ে, সুজন। এরকম তোমরা প্রত্যেকটা উপসর্গ দিয়ে কিন্তু একটু একটা একটা করে শব্দ একটু পড়ে রেখো। এখন চলো আমি তোমাদেরকে দেখাই, এই এতটুক জানলে, এই যে তোমাদের এই এতটুক আর এই এতটুক জানলে তোমাদের কি করে 5 মার্কস পাও। আমাদের প্রশ্ন তো আসবে 2টা প্রশ্ন, তাই না? তো একটা প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন তো পড়বো আমরা 2টা, একটা এখন পড়লাম সেটা হচ্ছে উপসর্গ রিলেটেড। উপসর্গ রিলেটেড যে প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারবা। কি করে উত্তর দিতে পারবা চলো। তাহলে আরেকটা প্রশ্ন বাকি থাকলো, আমি দেখি একটু পরে তোমাদের ওইটার ভিডিও করে আবার তোমাদেরকে দিবনি, তাহলে তোমাদের 5 মার্ক হয়ে যাবে। তো তোমাদের একটু দেখাই যে কি করে তোমরা এই ক্লাসটা করলে তোমরা 5 মার্ক কনফার্ম হও। আমি জানি উপসর্গ থেকে প্রশ্ন থাকবে, হয় উপসর্গ থেকে প্রশ্ন থাকবে, আর না হয় ওই যে বাংলা শব্দ গঠন সম্পর্কে প্রশ্ন থাকবে। তো উপসর্গ থেকেই প্রশ্ন আসে। তো এটা করে রাখো, আর এটা আমি করাই দিচ্ছি, এটা মনে রাখো যে এটা করলে আমি 5 মার্ক পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কি করে তুমি উপসর্গ রিলেটেড সব প্রশ্নের উত্তর পারবা। ধরো একটা বই নিলাম আমি, এই যে প্রশ্ন করেছে, দেখো প্রশ্নগুলো দেখো, এখন তুমি বলবো ভাইয়া সবই পারবো। উপসর্গের সংজ্ঞা দাও। চলো উপসর্গের সংজ্ঞা দিই। নে সংজ্ঞা নে। প্রশ্ন করেছে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা লেখো। তো লিখতে পারবে না যে উপসর্গ দিয়ে যেহেতু নতুন নতুন শব্দ তৈরি করা যায়, নতুন শব্দ তৈরি করা যায়, শব্দের অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন এবং পূর্ণতা সাধন করা যায়, তাই উপসর্গের ভূমিকা অনেক, এবং আমরা উপসর্গের মাধ্যমে অনেক সংখ্যা বৃদ্ধি করতে পারি, এবং অনেক শব্দ বৃদ্ধি করতে পারি, এবং যে কোনো ভাষার শব্দই হচ্ছে সেই ভাষার সমৃদ্ধির মূল প্রতীক। আমরা একটা ভাষায় যত বেশি শব্দ থাকবে সে ভাষা তত বেশি সমৃদ্ধ। তো এরকম করে বানিয়ে বুনিয়ে লিখতে পারবে না, এই যে এখানে উত্তর দেওয়া আছে, আমি দিয়ে দেবো, একটু পড়ে নিও। তারপরে প্রশ্ন কি আসছে এর আগে, উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে সংজ্ঞাটা বলে দিবা। তারপরে বলছে যে উপসর্গ কয় প্রকার ও কি কি? এই যে উপসর্গ কয় প্রকার ও কি কি, উত্তর দিলাম না। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। কি কি? এই যে কি কি বাংলা উপসর্গ, উদাহরণ সহ দিয়ে দিবা, একদম 5 মার্ক পাইতে হলে দিয়ে দিবা। উপসর্গ রিলেটেড যে প্রশ্নই আসুক আগে উপসর্গের সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে কত প্রকার সেটা বলবা, উপসর্গের বৈশিষ্ট্যগুলোও বলবা, তারপরে মূল কাজটাও করবা, সব মিলিয়ে ভালো একটা মার্কস পাবা। তারপরে দেখো প্রশ্ন এসেছে এর আগে এরকম যে উপসর্গ কাকে বলে, ওই যে সংজ্ঞা দিয়ে দিবা। এই যে আমি যেটা বলছিলাম, বলছে প্র, অপ, আ, সমনি, কয়টা দিয়েছে? 5টা। উপসর্গগুলো দ্বারা 2টি করে শব্দ গঠন করো। তাহলে প্র দিয়ে 2টা শব্দ বানাও। তো একটা হচ্ছে প্রহার, প্রতাপ, বানানো যায় না? অপ দিয়ে কি? অপমান, অপবাদ। তারপরে সম দিয়ে কি? সম দিয়ে বানানো যায় না? যে সম্পূর্ণ, তারপর হচ্ছে সম্মুখ। তো এরকম আসলে পরীক্ষা আসতে পারে। তো তোমার যদি এই উপসর্গগুলো মুখস্থ থাকে ভাই, পরীক্ষার হলে তুমি বানাইতে পারবা। তোমরা বাংলা ভাষায় কথা বলো না, একটা শব্দ মাথায় ধরে নাও মানের সামনে যদি অপলাও তাহলে কী হয়ে গেল? অপমান, নতুন শব্দ হয়ে গেল না? তো পারবা এটা তোমরা। একটু পড়ে রেখো সব প্রশ্নগুলো। তারপরেও দেখো এবার পরের প্রশ্ন কি করেছিল, পরি, প্রতি, অনু, উপসর্গ কাকে বলে? এটা তো সংজ্ঞা দিতে পারবা। আর বলছে পরি, প্রতি, অনু, অভিনি, এগুলো দিয়ে 4টি করে শব্দ গঠন করতে হবে। তাহলে পরি দিয়ে 4টা শব্দ গঠন করো। পরিণাম, পরিত্যাগ, পরিশোধ, পরিবর্তন, এরকম শব্দ। তারপরে প্রতি দিয়ে প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিক্ষণ, প্রতি উপকার। তো এটা প্রত্যাপকার আর কি। হ্যাঁ, তো এটা একটু পড়ে রেখো। দেখো আরেকটা প্রশ্ন পড়ালাম না, উপসর্গের অর্থবাচকতা নিয়ে অর্থদ্বৈতকতা আছে, ওই যে বুঝাইলাম, এখানে তোমাদেরকে বুঝালাম যে আসলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে। মানে হচ্ছে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এই উপসর্গগুলা যখন উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, আমি যদি সারা জীবন মানুষের সামনে অনা করি, অনা কি সেটা বুঝবে না। কিন্তু কিন্তু আমরা যদি একটা হার শব্দটার সামনে আমরা অনা ভিড়াই তাহলে এটা হয়ে গেল অনাহার, এটা আবার মানুষ বুঝবে। তাহলে তার মানে কী করলো? হারটার অর্থটাই পরিবর্তন করে দিল। তাহলে উপসর্গের নিজস্ব অর্থ নাই, কিন্তু এই অন্য কোনো শব্দের পূর্বে বসলে সে শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের সংকোচন করতে পারে, সম্প্রসারণ করতে পারে, পূর্ণতা সাধন করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে। তো এই ব্যাপারটাই আর কি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে। এরপরেও বললাম আমি বই থেকে দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। অর্থাৎ এখন উপসর্গ রিলেটেড যে প্রশ্নটাই আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। আর ওই যে প্রকৃতি প্রত্যয় এগুলান করতে মানা করছি কেন? সাদে তো মানা করছি না, যে এগুলান কি কত পড়বি তুই বল, কত পড়বি এগুলান মুখস্থ করা। যে সমাসের ব্যাস বাক্য,
কোন প্রকার সমাস, এগুলান পড়াও যে কমন পাবে এত নিশ্চয়তা নাই। কত করবি তুই? তার চেয়ে এই 2টা প্রশ্ন একটু ভালো করে পড়ে নিয়ে পরীক্ষায় বসা ভালো না? 2টা প্রশ্ন করলেই তো হয়ে যাচ্ছে। তো আমি এখন একটা করালাম, তোরা তোমাকে জ্বালিয়ে মারছিস, আমার জীবন যে কীভাবে যাচ্ছে তোরা ভালো করে জানিস। সারাদিন 12-13 ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয়। শুক্রবারটা আমার একটু শান্তি নাই, শুক্রবারে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, তাও কোনোভাবে সম্ভব হচ্ছে না, শুক্রবারে কাজ বেশি হয়ে যাচ্ছে। তো অফলাইনে ক্লাসটা নিতে পারলাম না, অনলাইনে একটু বুঝাই দিলাম। তোমরা এটার ছবি আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো নিশ্চয়ই, বা আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপে আছো, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, অথবা তোমরা নিচে কমেন্ট করো, আমি এগুলোর ছবি আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন, এই যে প্রশ্নটা একটু দেখাই দিই নাকি তোমাদেরকে, মানে এই 2টা প্রশ্নের বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ সব প্রশ্ন এখন বানাবে না রে ভাই। প্রশ্ন এই যে এক প্রশ্নই কতবার আসছে, কতবার গুনতে থাক। তো এই প্রশ্নটা এখন তোমাদের আমি দেখি পরে আরেক সময় করে দেবো, রাত্রে আবার বৈশা। তো শব্দ গঠন বলতে কী বোঝো? কী উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন করা যায়? ওই যে উপসর্গ দিয়ে যেমন শব্দ গঠন করা যায়, উপসর্গ পড়লাম তো, প্রত্যয় দিয়ে শব্দ গঠন করা যায়, সমাস দিয়ে শব্দ গঠন করা যায়, এরকম 6 রকমভাবে শব্দ গঠন করা যায়। তো এটাও খুব সহজে আমি বুঝাই দেবনি, এই 10-15 মিনিটের ক্লাস সন্ধ্যাবেলায় দেবনি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।